এদিকে দুপুরের পরেই উত্তাল ঢাকার রাজপথ। এবার ঝড়ের গতিতে রাজপথে নামলো আওয়ামী লীগ। জাতিসংঘ থেকে বাতিল করা হলো শেখ হাসিনার ফাঁসির রায়। যে কোনো সময় ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। মহা বিপদে পড়েছে বিএনপি সরকার। শেষ রক্ষা পাবে না কেউ। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। আওয়ামী লীগ পিপিলিকার মতো ছোট ছোট গুটি গুটি পায়ে পায়ে তারা আসবে না, তারা কালবৈশাখী ঝড়ের ন্যায় লন্ডভন্ড করেই আসবে। প্রচন্ড ঝড়ের গতিতে দল বেঁধে একত্রে ঢুকবে। দেশের এই কঠিন অবস্থা দেখে শেখ হাসিনা বারবার দাবি করছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আবারও বাংলাদেশের অগ্রগতির ধারা এগিয়ে নিয়ে যাবেন। দর্শক, অবশেষে আওয়ামী লীগের অ্যাকশন শুরু। আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন, জাতিসংঘ থেকে একটা চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে গতকাল রাতে। সেই চিঠি হয়তোবা আপনারা সবাই জানেন সেই চিঠিতে কি। হ্যাঁ, জাতিসংঘ থেকে সাব জানিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি, তাই এই মৃত্যুদণ্ডের রায় আপাতত স্থগিত। অর্থাৎ শেখ হাসিনা এখন আর মৃত্যুদণ্ডের আসামি না। দর্শক, রীতিমতো এই ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ আবারও সরব হতে শুরু করেছে। তাদের দলের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে উঠিয়ে দেওয়া হতে পারে। দর্শক, দুপুরের পর আবারও রাজপথ উত্তাল হয়েছে। কথা বলাচ্ছি না, চলুন একটু বিস্তারিত তথ্যপত্র সবগুলো দেখে আশা করি সঙ্গেই থাকবেন। বিশেষ করে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসা যাক। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। সকালের দিকে পৌরসভা ও 11টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা লাঠি সোঁটা হাতে কোটালীপাড়া উপজেলা সদরে এসে সমবেত হন। উপজেলা সদরের সব সড়ক লোকারণ্য হয়ে পড়ে। দুপুরে বের করা হয় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালের সামনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। দেখেছেন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। সারা দেশ আজকে কোনো আইন শৃঙ্খলা নাই। আজ পর্যন্ত কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে। সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে। আমরা সেই তারই প্রতিবাদে জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের কোনো বিভেদ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্রভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলন করব। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গত 6 মাস আগে বলেছিলাম আওয়ামী লীগ যখন ফিরবে তখন কালবৈশাখী ঝড়ের ন্যায় সবকিছু লন্ডভন্ড করে দিয়ে ফিরবে, কারণ আওয়ামী লীগের সেই শক্তি, সেই জনসমর্থন, সেই অ্যাবিলিটি তাদের আছে। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাফলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে, যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এর মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে?
সবচেয়ে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে, বিশেষ করে 14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 20 মাস হতে চলল। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল শেষ হয়েছে এবং গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। গত 20 মাসে ট্রাইব্যুনাল এবং বিচারের বিরোধিতা করে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলেও তার পক্ষ থেকে কোনো সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি। 1937 সালে প্রতিষ্ঠিত লন্ডনের কিংসলে ন্যাপলি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহুমুখী ল ফার্ম। 30 মার্চ পাঠানো এই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো 10 পাতার ওই চিঠির একটি কপি আমাদের হাতে এসেছে। চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলে ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলে ন্যাপলির চিঠিতে স্পষ্ট করা হয়েছে, শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে কখনোই বৈধতা দেননি এবং একে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রহসনের বিচার হিসেবে গণ্য করছেন। প্রশ্ন হলো, 20 মাস পর কেন এ ধরনের আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা? আওয়ামী লীগের একাধিক সূত্র ও আইন বিশেষজ্ঞদের মতে কিংসলে ন্যাপলি তাদের চিঠির শেষে 14 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে, যার অর্থ হলো আগামী 13 এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আইনি পরিভাষায় একে লেটার বিফোর অ্যাকশন বা মামলার পরবর্তী পদক্ষেপ বলা হয়। যদি 14 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বা বাংলাদেশ সরকার এই চিঠির কোনো সন্তোষজনক জবাব না দেয়, তবে কিংসলে ন্যাপলি দাবি করবে তারা ঘরোয়া প্রতিকার বা ডোমেস্টিক রেমিডিস পাওয়ার সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিংসলে ন্যাপলি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, জবাব না পেলে তারা বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ করার প্রধান শর্ত হলো দেশের ভিতরের সব আইনি পথ বা প্রতিকার বন্ধ হওয়া। কিংসলে ন্যাপলি এই চিঠির মাধ্যমে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে তারা আর কোনো ন্যায় বিচার আশা করতে পারে না, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে কিংসলে ন্যাপলি সেই গ্রাউন্ড তৈরি করে রাখলো। আন্তর্জাতিক অপরাধ আদালত বিশেষজ্ঞরা বলছেন, আইসিসিতে কোনো ব্যক্তি সরাসরি মামলা করতে পারেন না, কারণ এটি কোনো দেওয়ানি আদালত নয়। তবে রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বেসরকারি সংস্থা আইসিসি প্রসিকিউটরকে কোনো অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে। কিংসলে ন্যাপলি আইসিসির প্রসিকিউটর বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে, যাকে বলা হয় কমিউনিকেশন। এতে দাবি করা হবে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে সেটি আসলে প্রহসনের বিচার এবং এটি নিজেই একটি মানবাধিকার বিরোধী অপরাধ। কিংসলে ন্যাপলি আইসিসির কাছে দাবি করবে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ন্যায্য বিচার দিতে অক্ষম বা অনিচ্ছুক। যদি আইসিসি প্রসিকিউটর মনে করেন এই তথ্যগুলোর ভিত্তি আছে, তবে তিনি একটি প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রাথমিক তদন্ত শুরু করবেন। যদিও আইসিসি কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ আদালতের রায় সরাসরি বাতিল করতে পারে না, তবে তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, তবে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, কিংসলে ন্যাপলি তাদের চিঠিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার বিচারিক প্রক্রিয়া নিয়ে 6টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিচার এমন এক বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও সমর্থকদের বিরুদ্ধে
অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক নিবর্তন ও নির্যাতনমূলক পদক্ষেপ চলমান ছিল। 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগ সম্পৃক্ত আইনজীবীদের উপর শারীরিক হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। চিঠিতে এরই মধ্যে আইসিটি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর রেফারেন্স তুলে ধরে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার 4টি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার মামলার বিচার করার কোনো আইনি এখতিয়ার আইসিটির নেই, কারণ 1973 সালের আইসিটি আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের বাইরে এই ট্রাইব্যুনালের বিচার করার কোনো ম্যান্ডেট ছিল না। কিন্তু 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তী প্রশাসন জুলাই মাসের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অপরাধের বিচারের জন্য এই আইন সংশোধন করে, যা ট্রাইব্যুনালের সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে একটি বেআইনি সম্প্রসারণ। জুলাইয়ের সময়কার ঘটনাবলী বাংলাদেশের সাধারণ ফৌজদারি আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন, বিশেষ করে ICCPR এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া চিঠিতে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়, আইসিটির বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম বিরোধী দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দ্বারা পুনর্গঠন করা হয়েছে। আগের বিচারকরা আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া কিংবা অপসারিত হওয়া সত্ত্বেও তাদের কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকার হাইকোর্টের 23 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় এবং কয়েকদিনের মধ্যে সেখান থেকে 3 জনকে নিয়ে আইসিটির নতুন বেঞ্চ গঠন করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। অপর বিচারক বিচারপতি শফিউল আলম মাহমুদের সঙ্গে বিএনপির প্রকাশ্য সম্পর্ক রয়েছে এবং তাকে ট্রাইব্যুনালে নিয়োগের মাত্র 6 দিন আগে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত অভিযোগটি এসেছে বিচারপতি শফিউল আলম মাহমুদের বিরুদ্ধে, যিনি বিচার চলাকালে মন্তব্য করেছিলেন যে আসামিকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর জন্য আইনজীবীদের চেষ্টা করা উচিত, যা শেখ হাসিনার আইনজীবীরা পূর্ব নির্ধারিত অপরাধী সাব্যস্তকরণ বা প্রিডিটারমিনেশন অব গিল্ট হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া চিঠিতে বর্তমান প্রসিকিউটর টিমকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আইসিটির সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন এই বিষয়ে আপনার মতামত কি হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তাই সেটাও দেখতে অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করতে হবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।